আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সায়েন্স ইংলিশ ক্লাব। আজ আপনাদের সামনে আমি এমন একটি টপিক নিয়ে এসেছি যার নাম হচ্ছে ভার্ব, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের শনাক্তকরণ, ভার্বের পরিচিতি। ভার্ব এমন একটি বিষয়বস্তু যেটি ছাড়া কখনো সেন্টেন্স গঠিতই হতে পারে না, অথবা সেন্টেন্স কখনো সামনে এগুতে পারে না। হচ্ছে একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি ভার্ব ছাড়া একটা সেন্টেন্সও চলতে পারে না। তাই আমাদের ভার্বটাকে খুবই গুরুত্ব সহকারে পড়া উচিত এবং তার যে প্রকারভেদগুলো আছে সেগুলো ভালো করে আমাদের বোঝা উচিত, এবং পাশাপাশি হচ্ছে তার বাংলা অর্থগুলো বোঝা উচিত। বাংলা অর্থগুলো বুঝতে পারলে আমাদের কিন্তু ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। আজকে আমি সেই ব্যাপারটাই আপনাদের সামনে ক্লিয়ার করে দেখাবো। ওকে, লেটস স্টার্ট। আমরা এখানে ভার্বকে গঠনগত বা ব্যবহারগত দিক থেকে সেন্টেন্সের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। তো এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূলত মূল ভার্বকে বোঝানো হয়। যেমন আমরা সেন্টেন্সে যেগুলো দেখতে পাই, ইট, খাই, আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই অ্যাট। আর আমি খাবো, আই উইল ইট। আর আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তো প্রিন্সিপাল ভার্বকে আমরা সবসময় সেন্টেন্সে শুধুমাত্র প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একে কখনো আমি সাহায্যকারী ভার্ব হিসেবে কখনো ব্যবহার করতে পারবো না। এটা সবসময় প্রধান বাক্যে অর্থাৎ একটা সেন্টেন্সের প্রধান ভার্ব হিসেবেই কাজ করতে পারবে। ইট, স্লিপ, রান ইত্যাদি। এদেরকে আমি কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। এটা শুধুমাত্র মেইন ভার্ব হিসেবেই সেন্টেন্সে কাজ করবে। অর্থাৎ জাস্ট লাইক 24 ক্যারেট গোল্ডের মতো, যেখানে 99.9%ই আমরা সোনা বা স্বর্ণ পেয়ে থাকি, অন্য কোনো ধাতু পাই না। কিন্তু অক্সিলারি ভার্বটা হচ্ছে এর মধ্যে সংমিশ্রিত কিছু অংশ আছে, যেমন এরা কখনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, মানে সাহায্যকারী ভার্ব, অথবা কখনো মডাল ফ্রেজ হিসেবেও বসতে পারে। এখন আমাদের তিনটা সেক্টর সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া উচিত। আমরা পরবর্তী ক্লাসে প্রিন্সিপাল ভার্বকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করে কোন কোন টেন্সে কিভাবে কথাবার্তা বলতে হয়, কোন কোন কালে বা বর্তমানে বা অতীতে বা ভবিষ্যতে কিভাবে কথাবার্তা বলতে হয় তা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের আজকে মূল বিষয়বস্তু হচ্ছে অক্সিলারি ভার্ব, যাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। কিন্তু আলটিমেটলি এরা সবসময় সাহায্যকারী ভার্ব হিসেবে নাও থাকতে পারে, কারণ আমি অলরেডি বলে ফেলেছি যে মেইন ভার্ব হতে পারে, এরা কখনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হতে পারে, অথবা কখনো মডেল ফ্রেজও হতে পারে। তো দেরি না করে আমরা শুরু করি অক্সিলারি ভার্ব নিয়ে, বা অক্সিলারি ভার্বকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করে কি কি অর্থ প্রকাশ করতে পারি তা নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারি। আমাদের প্রথমেই অক্সিলারি ভার্ব যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে জাস্ট লাইক একটা 21 ক্যারেট গোল্ডের মতো, যেখানে 87.5% স্বর্ণ থাকে এবং বাকি 12.5% অন্য ধাতুর সংমিশ্রণে কিছু অংশ থাকে, যেমন তামা, রূপা ইত্যাদি। মানে এটা জাস্ট একটা এক্সাম্পলের মতো, যেমনটা আমি একটু আগে বলেছিলাম যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা হচ্ছে 99.9%ই স্বর্ণ পাওয়া যায়, যেমন 24 ক্যারেট গোল্ডের মতো, যেখানে আমি কখনোই এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতেই পারবো না, শুধুমাত্র মেইন ভার্ব হিসেবে এটা সেন্টেন্সে কাজ করবে। কিন্তু অক্সিলারি ভার্বকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি। যেমন অক্সিলারি ভার্বকে আমরা প্রথমত চিনতে পারি হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে মূলত তিন ধরনের: বি ভার্ব, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। অপরদিকে মডাল অক্সিলারিও আছে। মডাল অক্সিলারি হচ্ছে বিভিন্ন প্রকার আছে, টোটাল হচ্ছে 9
অর্থাৎ 9 ধরনের তোমার আপনার মডেল অক্সিলারি আছে, যেমন shall, should, will, would, can, could, may, might, must. এদের প্রত্যেকটার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রত্যেকটাকে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্সে ব্যবহার করে অর্থ প্রকাশ করতে পারি, তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা আছে। আর লাস্টে একটি অংশ পাওয়া যায়, সেটা হচ্ছে সেমি মডেল। সেমি মডেল কেমন? এটি হচ্ছে 4 ধরনের আছে, যেমন ought to, used to, আমার সবচেয়ে ফেভারিট একটা অংশ used to, আর need, and লাস্টে হচ্ছে dare। আমরা প্রত্যেকটার আলোচনা আমরা খুঁজে পাবো বিভিন্ন ভিডিওতে। এখন আমাদের মূল অংশ হচ্ছে আজকে বি ভার্ব। হোয়াট ইজ বি ভার্ব? বি ভার্ব মূলত কি কি পাওয়া যায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। পরবর্তীতে আমরা জানি ডু ভার্ব আছে, ডু, ডাজ, এন্ড ডিড। সর্বোপরি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আজকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, আজকে আমাদের এখন নাও প্রাইমারি অক্সিলারি দিয়ে আমরা শুরু করছি। প্রাইমারি অক্সিলারি ভার্বের প্রথমে আমরা দেখতে পাই বি ভার্ব, যেটি প্রেজেন্ট ফর্মে থাকে এম, ইজ, আর। পাস্ট ফর্মে থাকে হচ্ছে ভার্ব টু, সেখানে থাকে ওয়াজ, ওয়্যার। এন্ড ভার্ব থ্রি ফর্মে থাকে হচ্ছে বিন। প্রত্যেকটা বিশদ আলোচনা আছে। আমরা প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথমেই বি ভার্বের 3টি অংশকে চিনে নিই। গঠনগত দিক থেকে বি ভার্ব হচ্ছে 3 ধরনের অংশে পাওয়া যায়, যেমন মেইন ভার্ব, এন্ড দ্বিতীয়ত হচ্ছে অক্সিলারি ভার্ব, তৃতীয়ত হচ্ছে মডেল ফ্রেজ। ওকে, নাও মেইন ভার্ব কেমন হতে পারে? যেমন এখানে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অথবা আম আই স্টুডেন্ট। আমরা কন্ট্রাকশন ক্লাসগুলো করার সময় আমরা আই অ্যাম আই স্টুডেন্ট বলে থাকি, কিন্তু আসলে এটা শর্টকাট ফর্মে বলতে গেলে বা স্মার্ট ইংলিশে বলতে গেলে আম আই স্টুডেন্ট। যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। তো সে একজন ভালো ছেলে। আমরা একটু সেন্টেন্সটা দিকে খেয়াল করি। এখানে এম দেখতে পাচ্ছি, আর এখানে ইজ দেখতে পাচ্ছি, আর এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে হি, আর পরবর্তী আর্টিকেল আছে এ, এবং প্রথম সেন্টেন্সে এটা হচ্ছে নাউন স্টুডেন্ট। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে একটা নাউন। কিন্তু আমরা এম ইজ বাদে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। অর্থাৎ যখন মেইন ভার্ব সেন্টেন্সে থাকবে না, মেইন ভার্ব কিরকম হতে পারে? যেমন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইট, স্লিপ, রান, অ্যাসিস্ট। অনেক ধরনের হাজার হাজার মেইন ভার্ব আছে, বা প্রিন্সিপাল ভার্ব আছে, বা অ্যাকশন ভার্ব আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। কিন্তু এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যদি না থাকে সেন্টেন্সে, তাহলে বুঝতে হবে যে এখানে অক্সিলারি ভার্বগুলি এখন মেইন ভার্বের দায়িত্ব পালন করছে। তাহলে আমরা বলতে পারি আই এম আই স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়। এখানে এম ইজ হচ্ছে মেইন ভার্বের দায়িত্ব পালন করছে। এরকম বিভিন্ন অ্যাঙ্গেল আমরা উদাহরণ তৈরি করতে পারি, যেমন হি ওয়াজ আ টিচার, সে একজন বা তিনি একজন শিক্ষক ছিলেন। আমরা আলটিমেটলি বি ভার্ব থেকে কি কি পেয়েছিলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অর্থাৎ এরা যদি সেন্টেন্সে একা থাকে বা
ওরা বাদে বা এই অক্সিলারি ভার্বগুলো বাদে আর কোনো ভার্ব নেই, তাহলে হচ্ছে তারা হচ্ছে মেইন ভার্বে দায়িত্ব পালন করবে। আই এম আ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, ইউ ওয়্যার আ স্টুডেন্ট। পার্সন অনুযায়ী এক একটা অক্সিলারি ভার্ব বিভিন্ন বা ভিন্ন ভিন্ন পার্সনের সাথে বসবে। তখন আমরা পার্সনের ক্লাসে গেলে এই ব্যাপারটা বুঝতে পারবো। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কিভাবে হতে পারে খেয়াল করি। I am reading a book. I am reading a book. আমি একটি বই পড়ছি। আমি একটি বই পড়ছি। এখানে am এর পাশে ভার্ব দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ ভার্বের ing। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে বি ভার্ব অর্থাৎ am is or was were এর পাশে যদি ভার্ব থাকে রাইট ফর্ম ভার্ব আমরা জানি ভার্বের ing হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা রাইট ফর্ম ভার্ব। অর্থাৎ এটা হচ্ছে বি ভার্ব am is or was were থাকলে পাশে ভার্ব থাকলে ভার্বের ing হয়। ঠিক তেমনি আমি এখানে যেটা প্রয়োগ করেছি I am reading a book, অর্থাৎ আমি একটি বই পড়ছি। এখানে রিড এর সাথে ing যুক্ত হয়েছে, অর্থাৎ রিড হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব, আর এখন এটা হয়ে গেছে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব। ওকে, আই থিংক আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি মনে করি যে আপনাকে আমি বুঝতে পেরেছি যে যদি মেইন ভার্বের আগে যদি যে অক্সিলারি ভার্বটা থাকবে তখন সেটা অক্সিলারি ভার্ব হবে, তখন হচ্ছে সেটা মেইন ভার্ব হবে না, কারণ মেইন ভার্ব অলরেডি এখানে আছে। অর্থাৎ অক্সিলারি ভার্ব কখন হবে এবং বি ভার্ব কখন মেইন ভার্ব হবে আমরা অলরেডি বুঝতে পেরেছি। যেমন এখানে হতে পারে হি ইজ রিডিং আ বুক, ইউ আর রিডিং আ বুক, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম, ইউ ওয়্যার রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছিলে, ইত্যাদি। লাস্ট যে টার্মটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মডেল ফ্রেজ। হোয়াট ইজ মডেল ফ্রেজ? এটা কেমন দেখতে? মডেল ফ্রেজ, তো মডেল কথাটা থাকলেই মনে হয় যেন এটা পাশে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি ভার্বের ওয়ান হবে, কিন্তু এটা থাকলে তো আমরা জানি ভার্বের আইএনজি হবে। তো ভার্ব ওয়ান করে একটা বিষয়বস্তু আছে সেটা হচ্ছে টু, অর্থাৎ ফ্রেজ। আমরা ফ্রেজ নিয়ে খুব শীঘ্রই জানতে পারবো। ফ্রেজ হচ্ছে একটা বাক্যাংশ, বাক্যের ক্ষুদ্র অংশ। ফ্রেজ কিভাবে তৈরি হতে পারে? বিভিন্ন প্রকারের ফ্রেজ আছে। ইনফিনিটিভ ফ্রেজ, যেমন ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা সেটাই প্রয়োগ করবো এখানে, যেমন I am to go, আমাকে যেতে হবে, I am to go. He is to go, তাকে যেতে হবে। You are to go, তোমাকে যেতে হবে। জাস্ট নরমালি আমি এই কথাটা বলছি। I was to go, আমাকে যেতে হয়েছিল। You were to go, তোমাকে যেতে হয়েছিল, ইত্যাদি। তার মানে am to, is to, are to, এদেরকে বলা হবে মডেল ফ্রেজ। তবে একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব বা মডেল ফ্রেজ তিনটা ফরম্যাটেই আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে কিভাবে আমরা ইন্টারোগেটিভটা করব। অথবা ট্যাগ কোয়েশ্চেন ক্ষেত্রে আমাদের এসসি পরীক্ষার্থীরা যারা আছে এখানে তারা হচ্ছে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারা হচ্ছে am is or was were যাই থাকুক না কেন তা দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। এখানে I am to go ট্যাগ কোয়েশ্চেন কি হবে? ain't I. He is to go, isn't he? You are to go, aren't you? I am reading a book, ain't I? I am a student, ain't I a student? অথবা ট্যাগ কোয়েশ্চেন বলতে গেলে ain't I. He is a good boy, isn't he? He was a teacher, wasn't he? Just like that. আর তেমন কোনো মাথা ব্যথা নেই এখানে। আমরা পরবর্তীতে যাব হচ্ছে do verb. ওকে, let's start. আমরা এখন ডু ভার্বটা দেখছি। ডু ভার্বের একটা রাইট ফর্ম ভার্ব আছে, আমরা অনেকেই জানি। ডু ভার্ব, ডু ভার্বে কি কি পাওয়া যায়? ডু, ডাজ, যেটাকে বলা হয় প্রেজেন্ট, আর ডিড হচ্ছে পাস্টে। ওকে, ডু ডাজ ডিড থাকলে আমরা সবসময় মনে রাখবো ভার্বের কি হয়? ওয়ান হয়। এসসি পরীক্ষার্থীরা সবসময় তোমরা এই জায়গাটার মধ্যে ভুল করো যে ভার্ব ওয়ানটা কখন হয়? ডু ডাজ ডিড থাকলে ভার্ব ওয়ান হয়। আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে এই ব্যাপারটা ক্লিয়ার হবো। তো ডু ডাজ ডিড থাকলে পাশে যদি ভার্ব থাকে অর্থাৎ অ্যাকশন ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে ভার্বের ওয়ান হবে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে দুইটি ফরম্যাট দেখতে পারবো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কিভাবে হতে পারে? যেমন I don't know you, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, I don't know you। অথবা do I
know you? আমি কি তোমাকে চিনি? Do I know you? আমি কি তোমাকে চিনি? আমি প্রশ্ন করলাম do I know you? অথবা did he know me? সে কি আমাকে চিনতো? Did he know me? অথবা does he know me? সে কি আমাকে চিনে? সে কি আমাকে চিনে? একটা জিনিস খেয়াল করি, ডোন্ট এর পাশে যে ভার্বটা আছে অ্যাকশন ভার্ব নো, অ্যাকশন ভার্ব নো অর্থাৎ জানা বা চিনি বা পরিচিতির ক্ষেত্রে আমরা নোটা ব্যবহার করি, যেটা ভার্বটা হচ্ছে নু অ্যান্ড ভার্বটা হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে মেইন ভার্বের পাশে আমরা দেখতে পাচ্ছি বা এর আগে দেখতে পাচ্ছি ডু ভার্ব আছে অর্থাৎ ডোন্ট। আমরা যে একটু আগে বলছিলাম ডু ডাজ ডি থাকলে ভার্বের ওয়ান হয়, অর্থাৎ আমরা ভার্ব ওয়ান হিসেবে এখানে রেখেছি। ডু আই নো ইউ, এখানেও কিন্তু আমরা ভার্ব ওয়ানই দেখতে পাচ্ছি ডু এর কারণে। ডিড এর কারণে আমরা এখানেও ভার্ব ওয়ান দেখতে পাচ্ছি, ডাজ এর কারণে আমরা এখানে ভার্ব ওয়ান দেখতে পাচ্ছি। কোনো জায়গায় কিন্তু ভার্বের সাথে এস বা ইএস নেই, ভার্ব টু ও নেই। এই ব্যাপারটা সবসময় তোমরা খেয়াল রাখবা। কারণ হচ্ছে ডু থাকার কারণে ভার্ব ওয়ান, ডাজ থাকার কারণে এখানে হি থাকার কারণে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস থাকার কথা ছিল, কিন্তু সেই এস বা ইএসটা ডাজ এর সাথে চলে গেছে। পরবর্তী ডিড এর মধ্যে যে পাস্ট ফর্মটা আছে সেটার কারণে আমরা কিন্তু ভার্বটাকে বা অ্যাকশন ভার্বকে ভার্ব টুতে নিতে হয়নি, কারণ ভার্ব টুটা কি অলরেডি ডিড এর মধ্যে চলে এসে পড়েছে। এই ব্যাপারগুলো আমরা পারসন বা রাইট ফর্ম ভার্ব এগুলোতে গেলে সেই ব্যাপারগুলো আরো ক্লিয়ার ভাবে বলতে পারবো বা বুঝতে পারবো। এখন আমরা চলে যাবো হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্বে এখানে মেইন ভার্ব হচ্ছে শুধুমাত্র ডু ডাজ ডিড ছাড়া আর কেউই থাকবে না। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। অ্যান্ড ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। অর্থাৎ এখানে দেখি আমরা দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড বাদে আর কেউ নেই, ডু ডাজ ডিড বাদে আর কোনো মেইন ভার্ব নেই, অর্থাৎ এরাই হচ্ছে মেইন ভার্বের দায়িত্ব পালন করছে। ওকে, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি। এখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই। যদি ট্যাগ কোয়েশ্চেন করতে চাই আই ডোন্ট নো ইউ, ডু আই নো ইউ, এটা তো ট্যাগ কোয়েশ্চেন হবে না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ডিড হি নো মি, ডিডন্ট হি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ডিড হি নো মি, ডিডন্ট হি। আমরা এটা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আচ্ছা এটা বাদ দিই। মেইন ভার্ব আই ডু দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু ট্যাগ কোয়েশ্চেন কি হবে? ডোন্ট আই। আচ্ছা, আমাদের ট্যাগ কোয়েশ্চেন যে টপিকটা আছে সেই ট্যাগ কোয়েশ্চেন টপিকের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই ডু ডাজ ডিড নিয়েও। কারণ সেখানে আই ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই, হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজন্ট হি, ইউ ডিড দ্য ওয়ার্ক, ডিডন্ট হি। অর্থাৎ মেইন ভার্ব থাকুক অথবা অক্সিলারি ভার্ব থাকুক, সব ক্ষেত্রে আমরা ডু থাকলে ডোন্ট, ডাজ থাকলে ডাজন্ট, ডিড থাকলে ডিডন্ট। যেমন আই ডোন্ট নো ইউ, ডু আই, ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি, ডু আই। ওকে, এখন আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই সমস্যাটা আমাদের এখানে দেখা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অথবা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে। যেমন হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বলতে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট এন্ড হ্যাড হচ্ছে পাস্ট। আমরা সবসময় রাইট ফর্ম ভার্বে এর পাশে যদি মেইন ভার্ব বসে তাহলে ভার্বে কি হবে? থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা এখন জানতে পারলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্ব থ্রি হয়। এটাও তিনটা অংশ আছে। প্রথম অংশটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। অক্স লিখলাম, অক্সিলারি ভার্ব। যেমন আই হ্যাভ গন দেয়ার, আমি ওখানে গিয়েছি, আমি ওখানে গিয়েছি। তাহলে হ্যাভ থাকার কারণে কিন্তু ভার্বে কি হলো? থ্রি, গন। তো গনটা কোথা থেকে এসেছে? গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, ভার্ব থ্রি ফর্ম আমরা বসালাম কার জন্য? হ্যাভ এর কারণে। আই হ্যাভ গন দেয়ার, এখানে মেইন ভার্ব আছে বিধায় কিন্তু এটা অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছি। ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হ্যাভেন্ট আই। আবার যদি লিখি হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড রাইটিং, সে লেখালেখি শেষ করেছে। হ্যাজ থাকার কারণে ভার্ব
3। আবার বলতে পারি you had gone there, তুমি ওখানে গিয়েছিলে, had থাকার কারণে কিন্তু ভার্ব 3 হলো। সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন কি হবে, hadn't you, আর উপরেরটা হচ্ছে hasn't he, আর আগেরটা হচ্ছে haven't I। কিন্তু ঝামেলাটা লাগে হচ্ছে আমাদের মেইন ভার্বে গেলে। এই মেইন ভার্বে গেলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে যে প্রবলেমটা হয় বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সমস্যাটা হয়, অনেকে বুঝতে পারি না। যেমন আমি দুইটা উদাহরণ দিব। I have a car, আমার একটা গাড়ি আছে। আচ্ছা, আমরা সবাই একটু বলি তো, এটা তো অ্যাফার্মেটিভ ফর্ম বা পজিটিভ ফরম্যাট, I have a car, আমার একটা গাড়ি আছে, কিন্তু নেগেটিভ ফরম্যাটটা কি? নেগেটিভ ফরম্যাটটা হচ্ছে I have not a car. Definitely it's a wrong answer. কারণ হচ্ছে I have not a car, এটা কখনোই হতে পারে না। এটা হবে হচ্ছে I don't have a car, আমার গাড়ি নেই, আমার গাড়ি নেই। এই ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার করি। তো এখানে আমাদের মেইন ভার্ব অংশটা আমরা খেয়াল করি। হ্যাভ এর ক্ষেত্রে মেইন ভার্ব I have a car, আমার একটা গাড়ি আছে। আমি যদি নেগেটিভ ফরম্যাট লিখি I don't have a car, আমার গাড়ি নেই। যদি বলি he has a car, তার একটা গাড়ি আছে, এটাকে আমি নেগেটিভ ফরম্যাটে নিয়ে গেলে কি হবে, he doesn't have a car, তার কোনো গাড়ি নেই। পরবর্তীতে you had a car, তোমার একটা গাড়ি ছিল, যদি এটা পাস্ট ফরম্যাটে নেগেটিভ ফরম্যাটে নিয়ে যাই তাহলে কি হবে, you didn't have a car, তোমার কোনো গাড়ি ছিল না, তোমার কোনো গাড়ি ছিল না। ওকে, এখন কথা হচ্ছে have, has, had, have মেইন ভার্ব থেকে এসেছে, মেইন ভার্ব হচ্ছে have। তো মেইন ভার্ব হিসেবে যদি এরা থাকে সেন্টেন্সে, অর্থাৎ I have a car, এখানে কিন্তু have ছাড়া কোনো কিছু নেই সেন্টেন্সে, এখানেও সেম ভাবে has ছাড়া কোনো কিছু নেই, have ছাড়া কোনো কিছু নেই। একটু আগে কিন্তু আমরা প্রাইমারি অক্সিলারির মধ্যে বি ভার্বটাকে পড়ে এসেছিলাম, I am a student, ওখানে কিন্তু আমরা বলতে পারতাম I am not a student, আমি একজন ছাত্র না, তখন আর বলতে হবে না যে I don't am a student, I am not a student। কিন্তু এখানে I have a car, I don't have a car, এই কথাটা বলতে হচ্ছে আমাদের, কারণ হচ্ছে have এমন একটি প্রাইমারি অক্সিলারি যেটা মেইন ভার্ব হিসেবে থাকতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে থাকতে পারে, মডেল ফ্রেজ হিসেবে থাকতে পারে, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে গেলে যে ঝামেলাটা হয় বা ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি লিখবো, I have a car, এটা ইন্টারোগেটিভ কি হবে, don't I have a car, আমার কি গাড়ি নেই, অথবা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে don't I। একটা জিনিস খেয়াল করি আমরা যে I have a car, এটা নেগেটিভ ফরম্যাট হচ্ছে I don't have a car, ভালো কথা, don't থাকার কারণেই কিন্তু এখানে have টা আসলো। আচ্ছা, কিন্তু এইখানে আমরা he has a car দেখতে পাচ্ছি, কিন্তু নেগেটিভ ফরম্যাটে গেলে he doesn't have a car, এটা কেন আসলো? তা আমরা জানি do, does, did থাকলে ভার্বের ওয়ান হয়, অর্থাৎ মেইন ভার্ব বসে। মেইন ভার্ব কে? মেইন ভার্ব হচ্ছে have, মেইন ভার্ব হচ্ছে have। আমরা তো কখনো মেইন ভার্ব ছাড়া অন্য কোনো কিছু বসতে পারবো না। যেমন আমি যদি বলি I go, আমি যাই, আমি তো বলতে পারি নেগেটিভ ফরম্যাটে যে I don't go। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই যে he goes, এর নেগেটিভ ফরম্যাটে গেলে কি লিখবো আমরা, he doesn't go। আমরা তো লিখবো না যে he doesn't goes, definitely not। আমরা যদি বলি you went, তুমি গিয়েছিলে, এটা কি হবে, you didn't go, তুমি যাওনি। একটা জিনিস খেয়াল করি, does, do, did, এগুলো থাকার কারণে কিন্তু মেইন ভার্বটাই আসছে। মেইন ভার্বটাকে go হচ্ছে কি মেইন ভার্ব বা ভার্ব ওয়ান, কিন্তু goes হচ্ছে ভার্ব as by yes and went হচ্ছে ভার্ব টু ফর্ম, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু ভার্ব ওয়ান হয়ে যাবে, কার কারণে, ডু, ডাজ, ডিড এর কারণে। সেই ব্যাপারটা এখানে হয়েছে। অর্থাৎ হ্যাভ হচ্ছে এটা ব্যতিক্রম ধর্মী একটা ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে। মেইন ভার্বের ক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা বা ইন্টারোগেটিভের অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন হচ্ছে আমাদের মডেল ফ্রেজটা জানার বিষয়, আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা। এখন আমাদের মডেল ফ্রেজে যদি আমরা যাই, সেখানে একটু খেয়াল করি।
মডাল ফ্রেজ, মডাল ফ্রেজে কেমন হতে পারে, যেমন আমরা সচরাচর সবাই জানি I have to go, I have to go, I have to go, আমাকে যেতেই হবে, I have to go right now, আমাকে এখনই যেতে হবে, আমাকে এখনই যেতে হবে, I have to go right now, I have to go right now। আচ্ছা, এখন আমি যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে, I have not to go, definitely not, কি হবে, I don't have to go, আমাকে যেতে হবে না, আমাকে এখনই যেতে হবে না, I don't have to go right now, I don't have to go right now। আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল রাখবো এসএসসি পরীক্ষার্থীরা যে have to থাকলে কি আসবে ট্যাগ কোশ্চেনে, don't, কি আসবে, don't, don't I don't have to go, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, do I, কি হবে, do I, কারণ আমাদের ট্যাগ কোশ্চেনে তোমার সেন্টেন্স পজিটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। ঠিক তেমনি ভাবে he has to go, has to go, তাকে যেতে হবে, আর এটা যদি নেগেটিভ ফর্মেটে লিখি তাহলে কি হবে, he doesn't have to go, he doesn't have to go। ঠিক তেমনি ভাবে you have to go, তোমাকে যেতেই হয়েছিল, যদি এটাকে বলি নেগেটিভে you didn't have to go, তোমাকে যেতে হয়নি। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা কি হবে, has to থাকার কারণে কি আসবে, মডাল ফ্রেজ doesn't he, doesn't he, এখানে তো doesn't দেওয়াই আছে মানে নেগেটিভ ফর্মেট আছে, তাহলে কি হবে, does he, কি হবে, does he। আবার এখানেও you had to go, এখানে কি হবে, didn't you, didn't you, didn't এখানে দেওয়াই আছে অলরেডি, কি হবে, did you। আরেকটি জিনিস আমরা খেয়াল করি, একটু আগে যেটা দেখেছিলাম, have, has, had যদি মেইন ভাবে থাকে, যদি এটা নেগেটিভ ফরম্যাটে নিয়ে যায় তাহলে do, does, did এর সাহায্য নিতে হয়। আমরা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গেলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবো, এক ক্লাস তো কোনো কিছু শেষ হয় না। আমরা এখানে খেয়াল করি যে have to, has to, had to, have to, has to, had to কে নেগেটিভ ফরম্যাটে নিয়ে গেলে আমাদের কার সাহায্য নিতে হচ্ছে, do, does, did। আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে do, does, did এর সাথে কি যাচ্ছি, have to, does এর সময় আমি কি রাখলাম, have to, didn't এর মধ্যেও কিন্তু আমি have to টাকে রেখেছি। এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে do, does, did থাকলে ভার্বের ওয়ান হয়। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের যেই অংশটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং আমাদের সেন্টেন্স মেক করতে বা কথাবার্তা বলতে সাহায্য করে, সেটার নাম হচ্ছে মডাল অক্সিলারি। আমরা মডাল অক্সিলারি সম্পর্কে এখন বিশদভাবে জানার চেষ্টা করব। খুবই দারুণ একটা অংশ, স্পেশালি এটাও জাস্ট লাইক 24 ক্যারেট গোল্ডের মতোই, যেখানে শুধুমাত্র স্বর্ণ ছাড়া আর কোনো কিছু বা কোনো ধাতু পাওয়া যায় না। মডাল অক্সিলারি এদেরকে আমি অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো সেক্টরে আমরা ইউজ করতে পারবো না, মানে এরা কখনো মেইন ভার্ব হতে পারবে না, এরা কখনো মডাল ফ্রেজ হতে পারবে না, এটা শুধুমাত্র মডাল অক্সিলারি, অর্থাৎ পিওর মডেলস, পিওর মডাল অক্সিলারি, একদম খাঁটি স্বর্ণের মতো, অর্থাৎ একে আমি শুধুমাত্র অক্সিলারি ভার্বেই ব্যবহার করতে পারবো। কিন্তু এক এক সময় এক এক অর্থ প্রকাশিত হবে, এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। যেমন শ্যাল এবং উইল, এই দুইটা কিন্তু দুই ভাই, যমজ ভাই, মানে একদম মার পেটের আপন ভাইয়ের মতো। এদের অর্থটা হচ্ছে বোঝায় কোনো কাজ করব, যে কোনো কাজ করি, আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। কিন্তু যখন বয়সে পড়ে যখন আমাদের সেন্টেন্সে বাংলায় আমি কাজটি করব ভবিষ্যতের জন্য, তখন কিন্তু আমরা শ্যাল উইলটা ব্যবহার করতে পারি। আই উইল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে বা কাজটা করব, আমি খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ওখানে যাব, আই উইল গো দেয়ার, আমি তোমার সাথে দেখা করবো, আই উইল মেট ইউ, এরপরে আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক উইথ ইউ, আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট আ লেটার, ইত্যাদি। এই কথাগুলো আমরা শ্যাল উইল দ্বারা বাস্তবায়িত করব। ওকে, আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হলাম। এখন আমাদের আরেকটা ফরম্যাট হচ্ছে ক্যান। ক্যান এর ব্যবহার, এটা বোঝার জন্য আমাদের আবার পাস্ট ফর্মও দেখতে হবে। আচ্ছা, এটা আমাদের পাস্ট ফর্মও দেখতে হবে, এবং লাস্টে যে থাকে হচ্ছে মেই। আচ্ছা, এবং পরবর্তী থাকে হচ্ছে শুড।
আমাদের একটা ভুল ধারণা আছে শুড নিয়ে। আমরা অনেকে মনে করি যে শ্যাল থাকলেই শুড হয়ে যায়, ব্যাপারটা এরকম না। শ্যাল উইল থাকলে পাস্ট ফরম্যাটে, এখানেও কিন্তু পাস্ট ফরম্যাট প্রেজেন্ট ফরম্যাট বুঝে একটা বিষয় আছে, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ফরম্যাটকে আমি এতক্ষণ আলোচনা করছি, প্রেজেন্টে বসে বসে আমি কথাগুলি বলছি, বর্তমানে ভবিষ্যৎ বলতে তো আর কিছু নেই, আমি বর্তমানে থেকে কিন্তু কথাগুলি বলি। যেমন আমি এখানে মানে বর্তমান থেকে বলছি যে আমি আগামীকাল তোমাদেরকে টেন্স পড়বো, আই উইল টিচ ইউ অ্যাবাউট টেন্স, আমি তোমাদেরকে টেন্স নিয়ে কিছু কথাবার্তা বলবো আগামীকাল, আই উইল টক উইথ ইউ অ্যাবাউট টেন্স, আমি তোমাদের সাথে টেন্স নিয়ে কিছু কথাবার্তা বলবো আগামীকাল। তো এরকম টাইপের ব্যাপারগুলো কিন্তু আমরা বর্তমান থেকে কথাগুলি বলছি। তো এখন পাস্ট যে ব্যাপারটা আছে সেটা কি, শ্যাল আর উইলের পাস্ট ফরম্যাটটা হচ্ছে উড। উড হচ্ছে করতাম, যেতাম ইত্যাদি। যেমন আই উড ডু দ্যাট ওয়ার্ক, আমি কাজটা করতাম। আই উড ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতাম। আমি ওখানে যেতাম, আই উড গো দেয়ার। যেমন ইফ ইউ কেম আই উড গো দেয়ার, তুমি যদি আসতে আমি যেতাম, জাস্ট যেতাম, আর কোনো কিছু না। ইফ ইউ গিভ মি গেভ মি হিজ ফোন নাম্বার, তুমি যদি আমাকে তার ফোন নাম্বারটা দিতে, আই উড কল হিম, আমি তাকে কল দিতাম। যদি তুমি আমাকে ফোন নাম্বারটা দিতে তাহলে আমি তাকে কল দিতাম। ইফ ইউ গেভ মি হিজ নাম্বার আই উড কল হিম। তাহলে ব্যাপারটা হচ্ছে করতাম, যেতাম, খেতাম ইত্যাদি ব্যাপারগুলো হচ্ছে উড দ্বারা আমরা সংজ্ঞায়িত করতে পারি। যেখানে ক্যান হচ্ছে ক্যান, এটা আবার কিভাবে আমরা ব্যবহার করতে পারি? ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি, সক্ষমতার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যান। যেমন হচ্ছে ক্যান হচ্ছে কি পারবো, কোনো কাজ করতে পারবো বা কোনো কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারি। আচ্ছা, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি তার সাথে কথা বলতে পারবো, আই ক্যান টক উইথ হিম। আমি আগামীকাল তোমাদেরকে পড়াতে পারবো, আই ক্যান টিচ ইউ টুমরো, আই ক্যান টিচ ইউ টুমরো ইত্যাদি। অর্থাৎ বর্তমানে যে অ্যাবিলিটি গুলো আছে, সক্ষমতাগুলো আছে, সেগুলো আমরা ক্যান দিয়ে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু অতীতে কোনো একটা সক্ষমতা ছিল আমার, আচ্ছা সেই ব্যাপারটার ক্ষেত্রে আমরা কি দিব, কুড। অর্থাৎ পাস্ট অ্যাবিলিটি, ইয়োর পাস্ট অ্যাবিলিটি, এটা হচ্ছে কুড। যেমন পারতাম, পারতাম বা খেতে পারতাম। আমি আগে ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আর আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। অর্থাৎ বর্তমানের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর যদি অতীতে বলি তাহলে কি বলবো, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আচ্ছা, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি। আমি তোমাদেরকে পড়াতে পারবো, আই ক্যান টিচ ইউ। আমি তোমাদেরকে পড়াতে পারতাম, আই কুড টিচ ইউ ইত্যাদি। আচ্ছা, এবার আমরা চলে যাই মেই। মেই হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন হয়তো, এই সম্ভাবনাটা তোমার হয়তো দ্বারা আমরা বুঝাই। হয়তো ব্যাপারটা হচ্ছে তোমার কি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, হওয়ার সম্ভাবনা কি বেশি, 90% হওয়ার সম্ভাবনা। তো মেয়ের পাস্ট যে ফর্মেটটা আছে সেটা হচ্ছে মাইট, এটাকে বলা হয় হয়তো বা। হয়তো বা, এখানে হয়তো আর এখানে হয়তো বা, দুটোর মধ্যে পার্থক্য আছে অবশ্যই। এটা হওয়ার সম্ভাবনা একেবারে কম, 10%, মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন আই মে গো দেয়ার, আমি হয়তো ওখানে যেতে পারি। আর আই মাইট গো দেয়ার, আমি হয়তো বা ওখানে যেতেও পারি, নাও যেতে পারি। সম্ভাবনাটা কি মানে কম, না যাওয়ার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ ইট মে রেইন টুডে, আজকে হয়তো বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে, আজকে হয়তো বা বৃষ্টি হতেও পারে, না হতে পারে। এই ব্যাপারটা ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে মে আর মাইটের ব্যাপারটা। মে মাইট, মে হচ্ছে হয়তো, মাইট হচ্ছে হয়তোবা। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার হচ্ছে লাস্ট আমাদের যে আইটেমটা সেটা হচ্ছে শুড, উচিত। আমরা অনেকেই শুডকে পাস্ট হিসেবে মনে করি, এটা একটা ভুল ধারণা। তার মানে আমরা প্রেজেন্ট ফরম্যাটে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, এই পাঁচটি ফরম্যাট পেয়ে গেলাম। শুড হচ্ছে উচিত, তাহলে উচিত ছিল ইংলিশ কি, এটা মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে আমাদের। শুড হচ্ছে উচিত, আই শুড ডু দিস ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আই শুড টক উইথ ইউ,
আমার তোমার সাথে কথা বলা উচিত, আমার ওখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। কিন্তু উচিত ছিল, তখন আমরা কি দিতে পারি? তখন আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে শুড হ্যাভ। এটাকে বলা হয় উচিত ছিল। যেমন আমার ওখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। আই শুড হ্যাভ গন দেয়ার, আমার ওখানে যাওয়া উচিত ছিল। তাহলে আমরা বলতে পারি আই শুড হ্যাভ গন দেয়ার। এখন কথা হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে, মডেল অক্সিলারি থাকলে পাশে যদি ভার্ব থাকে, ভার্ব তো অবশ্যই বসবে, কারণ হচ্ছে মডেল অক্সিলারি কখনো মেইন ভার্ব হতে পারে না, তার পাশে অবশ্যই মেইন ভার্ব থাকবে, সেই ভার্বটা অবশ্যই কি ভার্ব ওয়ান থাকবে। অর্থাৎ শ্যাল উইল থাকলে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, ক্যানের পাশে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, মেয়ের পাশে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, শুডের সাথে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, উডের সাথে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, কুডের সাথে ভার্ব থাকলে ভার্ব ওয়ান, মাইটের সাথে ভার্ব থাকলে ভার্ব ওয়ান। কিন্তু শুড হ্যাভ, এই যে এখানে যে হ্যাভটা আছে, আমরা জানি হ্যাভ থাকলে ভার্বে কি হয়? থ্রি। অর্থাৎ আই শুড গো দেয়ার, আমার ওখানে যাওয়া উচিত, কিন্তু এটা হয়ে যাবে এখন কি, আমার ওখানে যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন দেয়ার। আই শুড হ্যাভ গন দেয়ার। ওকে, দ্যাটস ইট। আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি। এখন আমাদের শেষ যে টপিকটা অক্সিলারি ভার্বের, সেই ফর্মেটটা দিয়ে আজকে আমি আমার ক্লাসের ইতি টানবো, সেটা হচ্ছে সেমি মডেল। হোয়াট ইজ সেমি মডেল? এখানে আমরা দেখতে পাচ্ছি ought to, used to, need, dare। এই নিড নিয়ে অনেক বড় একটা আলোচনা আছে, আমি পরবর্তীতে দেখাবো তোমাদেরকে। তবে আজকে আমরা যে ব্যাপারটা খেয়াল করবো, আমরা ought to অর্থ অনেকেই জানি ভালো করে। সেমি মডেল থাকলেও পাশে ভার্ব থাকলে ভার্বের ওয়ান হয়। ought to অর্থ কি? উচিত। তাহলে আমরা শুডের মতো একটা সিনোনিম পেয়ে গেলাম, ought to অর্থ উচিত। used to এমন একটা ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, একটা ফ্রেজ ধরতে গেলে। used to, যে কাজটা আমি আগে করতাম নিয়মিত করতাম, যে কাজটা নিয়মিত যে কাজ করতাম, এখন করি না কিন্তু আগে করতাম। আচ্ছা, প্রত্যেকটা উদাহরণ দেবো আমি। নিড অর্থ হচ্ছে দরকার, আর ডেয়ার অর্থ হচ্ছে সাহস। হাউ ডেয়ার ইউ, সাহস কত, এরকম হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে ought to এর ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি, সেটা হচ্ছে I ought to go, আমার যাওয়া উচিত, I ought to go। used to ব্যাপারটা এমন একটা অংশ, যেটা আমি যখন টেন্স নিয়ে আলোচনা করবো, আমরা টেন্সের একটা ক্লাস পাবো, টেন্সের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে সবকিছুই বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে বলা যায়। যেমন আমি বর্তমানে কোনো কাজ করছি, তারপর হচ্ছে করে ফেলেছি, এবং কাজটাকে এখনো জারি রেখেছি বা শেষ করিনি। প্রথমটা যেটা বললাম, কাজটি করি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যে কাজটা করছি চলমান সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজটা বর্তমানে আমি করে ফেলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এন্ড যে কাজটা আমি শুরু করেছি কিন্তু এখনো শেষ করিনি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু কোনোভাবে আমি কিন্তু বলতে পারলাম না একটা সেন্টেন্সের মধ্যে যে কাজটা আমি আগে করতাম, বা তোমাকে নিয়ে আমি সবসময় একটা কথাই ভাবতাম, I used to think that you are a good person। আমি আগে মনে করতাম তুমি একজন ভালো ব্যক্তি। I used to think that you are a good person। আমি আগে ভাবতাম তুমি অনেক ভালো একজন মানুষ, but actually you are not a good person। আসলে তুমি একটা ভালো ব্যক্তি না, you are not a good person, আমি ভুল, and I was wrong। এবার একটা সেন্টেন্স মেক করে ফেললাম। ইউজড টু কথাটা কি, যে কাজটা আমি নিয়মিত আগে ভাবতাম, করতাম ইত্যাদি। যেমন আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম, I used to play cricket। তো এভরিডে বলা দরকার নেই, কারণ ইউজড টু দিয়ে আমি বুঝাই ফেলেছি এখানে যে আমি প্রতিনিয়ত এই কাজটা করতাম আগে, I used to play cricket। আশা করি বুঝতে পেরেছি। এবং আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে সেই ব্যাপারগুলো কি, আমরা ওইখানে ট্যাগ কোয়েশ্চেন টপিকে ক্লিয়ার হব। তবে আমি বলে রাখি, ought to থাকলে ট্যাগ কোয়েশ্চেন কি আসে? oughtn't। used to থাকলে didn't। usedn't বলতে কিছু নেই, didn't। ওকে, নিড আমরা একটু খেয়াল করি, দরকার, যেমন I need go, আমার যাওয়া দরকার, আর আমার যাওয়া দরকার নেই, I need not go। তো এখানে নিড থাকার কারণে কিন্তু ভার্ব ওয়ান, কারণ নিড হচ্ছে সেম মডেল।
নিডেড থাকার কারণেই ভার্ব 1। এটা কি সেম মডেল, এখানে একটা বিশদ আলোচনা আছে, আমরা নিড নিয়ে একটা কথাবার্তা বলবো একটা ক্লাসে। পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে ডেয়ার। ডেয়ার হচ্ছে সাহস বুঝায়। কি বুঝায়? সাহস। যেমন আই ডেয়ার গো দেয়ার। আমার ওখানে যাওয়ার সাহস আছে। আমার ওখানে যাওয়ার সাহস আছে। আই ডেয়ার গো দেয়ার। আর আমার ওখানে যাওয়ার সাহস নেই। আই ডেয়ার নট গো দেয়ার, ইত্যাদি। তাহলে আমরা এইভাবে অক্সিলারি ভার্ব দিয়ে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারি বা কথাবার্তা বলতে পারি। একটু প্র্যাকটিস করতে হবে আমাদের অর্থ সহকারে। প্রত্যেকটা জিনিসের অর্থ শেখা উচিত। অর্থ না শিখলে আসলে কোনো কিছুর ভ্যালু আমরা বুঝতে পারি না। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, সেই হিসেবে আমাদের বাংলাটাকে বোঝা উচিত। শুধু শুধু তো ছ্যাং ছুং ছিং ছাপাকি ফং বা চাইনিজ ভাষা এগুলো তো আর আমরা বুঝি না। তো চাইনিজ ভাষা তো আমরা বুঝি না কেন? কারণ বাংলাটা আমরা বুঝি না, বাংলাটা জানার চেষ্টা করি না, এই কারণে আমাদের মজা লাগে না বা ইন্টারেস্টিং না আমরা চাইনিজ ভাষার উপরে। কিন্তু ইন্টারেস্টেড না, সরি। কিন্তু আমাদের যে ব্যাপারটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশটা আমরা একটু হলেও বোঝার চেষ্টা করি বা বাংলাটা জানার চেষ্টা করি, বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আমাদের বাংলাটা বুঝতে হবে। বাংলাটা বুঝলে খুব দ্রুত আমরা ইংলিশে পারদর্শিতা অর্জন করতে পারবো। তাই আমাদের আর দেরি না করে খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করা উচিত। তা আমরা এখন পরবর্তীতে যে ক্লাসটা পাবো সেটা হচ্ছে পারসন নিয়ে ক্লাস হবে। পারসন কার সাথে কোন কোন অক্সিলারি ভার্ব বসে সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে বা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। ওকে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।